How are you? Hope all of you fine. And after a long gap, I am on the speed before you. By the way, you know that in our last class that I took with you, so the class was on marks distribution of English first paper and second paper. Today, we will just go into our lessons, and you know, in our syllabus, letter writing is included. In our syllabus, letter writing is included, and even in our upcoming exam, you will find this very topic, okay, prescribed for you. So today we would discuss on this very topic. I mean, on one topic, that is letter writing. এটা নিয়ে ধর প্রশ্ন করতে পারে যে লেটার নিয়ে কেন একেবারে শুরুতে স্যার আপনি তো মাস ডিস্ট্রিবিউশন বোঝালেন আমাদেরকে, হঠাৎ করে কেন লেটার শুরু করতে যাচ্ছেন? গ্রামার তো হতে পারতো। হ্যাঁ, আমাদের অন্যান্য যে শিক্ষকরা আছেন তারা তো একজন একটা টপিক নিচ্ছেন। আমাদের রাইটিং সেকশনে লেটার রাইটিং কিন্তু আছে, ততএব এটাকে অ্যাভয়েড করার কিন্তু খুব সুযোগ নেই। তো আমি তোমাদের একটু প্রথমে জিজ্ঞেস করে দিই, তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা? আমাকে একটু বলবা শুনতে পাচ্ছ, বা কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু বলবা। ওকে, সমস্যা হচ্ছে না সম্ভবত। আজকে লেটার রাইটিং নিয়ে আলোচনা কেন, এটার পেছনে কারণ হচ্ছে যে আমাদের সাউন্ড ঠিক আছে। তো এখানে আমরা লেটার রাইটিং এই জন্য করছি যে আমরা তো লেটার ক্লাস 6 থেকে লিখি। আমি যদি ধরি দেখো ক্লাস 6 থেকে নিয়ে একেবারে ক্লাস 10 এসএসসি পর্যন্ত কিন্তু আমরা লেটার লিখেছি। আমাদের বিভিন্ন সময় ফার্স্ট পেপার বা কখনো সেকেন্ড পেপারে আমাদের কী হতো, লেটার আসতো। তো আজকে আমরা যেটা করবো যে তুমি যেহেতু লেটার রাইটিং সম্বন্ধে তোমার যথেষ্ট জ্ঞান আছে, কিন্তু আমরা শিক্ষকরা যে জায়গাটা থেকে তোমাদেরকে একটু কেয়ারফুল করতে চাই যে এই জায়গাগুলো তোমাদেরকে একটু দেখতে হবে, এই জায়গাগুলো একটু সমস্যা হবে, সেই জায়গাগুলো আমরা আলোচনা করবো। কারণ তুমি লেটার রাইটিং অর্থাৎ চিঠি লিখতে পারো, কিন্তু চিঠিতে ভালো একটা নম্বর পেতে অর্থাৎ চিঠি লিখতে গিয়ে পরীক্ষার জন্য, হ্যাঁ, ব্যক্তিগত চিঠি তুমি কাউকে লিখতে পারো, সেটাও তো সুন্দর হওয়া চাই, তাই না? তো সেটা হতে গেলেও তো আমাদের আর্টটা জানতে হবে, ফরম্যাটটা জানতে হবে, তাই না? তো আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলো আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ফরম্যাটটা নিয়ে। এরপরে আমরা হয়তো আমাদের সিলেবাসে যা আছে সেখান থেকে নিয়ে দু একটা প্র্যাকটিস করার চেষ্টা করবো, তারপর আমরা ইমেল করবো। তো আমি জানিয়ে দিই তোমাদেরকে আগেই আমাদের এবার সিলেবাসে যেটা তোমরা ইতিমধ্যে পেয়েছো, সেখানে কিন্তু লেটার এবং ইমেল এটা কিন্তু আছে। তো আসুন আমরা আলোচনা করি যে আমাদের পরীক্ষার জন্য এবং আমাদের এইচএসসির জন্য মূলত কী ধরনের লেটারের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ কী ধরনের লেটার আমাদেরকে লিখতে হবে। প্রথম কথা হচ্ছে লেটার কিন্তু আমরা দু ধরনের, এটা আমরা জানি সবাই, তারপরে একটু বোঝার জন্য একটাকে বলি আমরা ফর্মাল, একটাকে বলি আমরা ফর্মাল লেটার, আর একটা হচ্ছে ইনফর্মাল, তাই না? তুমি একটু লক্ষ্য করো, একটা হচ্ছে ফর্মাল রাইটিং লেটার রাইটিং, আর হচ্ছে ইনফর্মাল লেটার রাইটিং। এই ফর্মালটার আরেকটা নাম হচ্ছে অফিসিয়াল। অফিসিয়াল কিন্তু এটাকে বলা যায়, আর এটাকে আমরা বলি ইনফর্মাল, বা এটাকে আমরা বলি পার্সোনাল। পার্সোনাল বা তুমি প্রাইভেটে বলতে পারো, বা প্রাইভেট, যেটাকে আমরা বলে থাকি অনেক সময় শুনেছ এরকম যে পার্সোনাল লেটার বা প্রাইভেট লেটার বা ইনফর্মাল লেটার। তো আমাদের সিলেবাসে কিন্তু বোর্ড থেকে প্রেসক্রাইব যে সিলেবাস এবং শিক্ষকদের জন্য যে নির্দেশনা বা আমাদের যে নির্ধারিত সিলেবাস, সেখানে বলা আছে যে ইনফর্মাল যে লেটারটা সেটাই তারা শিখবে, ইনফর্মালটা, ফর্মালটা না। মানে ফার্স্ট পেপারের জন্য কিন্তু তোমরা নিশ্চয়ই দেখে থাকবে, আছে কিন্তু ফার্স্ট পেপারের ক্লাস আমি লিখে দিয়েছি। তো এই জন্য ফার্স্ট পেপারে আমাদের ইনফর্মাল রাইটিংটাই, লেটার রাইটিংটাই থাকবে, যেটাকে আমরা পার্সোনাল বলি বা প্রাইভেট বলে থাকি। খুব ভালো, তবে জানো যে পার্সোনাল বলতে কী বোঝায়, পার্সোনাল মানে কি ব্যক্তিগত। এখন ইনফর্মাল বললে আমরা যদি বাংলা বলি তাহলে অনানুষ্ঠানিক আমরা বলতে পারি, অনানুষ্ঠানিক, ঠিক আছে? যে যার ভিতরে কোনো মানে খুব আনুষ্ঠানিকতার খুব ছোঁয়া নাই, অনানুষ্ঠানিক। যেভাবে ফ্রেন্ডের সাথে কথা বলতে গিয়ে, বাবা মার সাথে কথা বলতে গিয়ে আমরা যেভাবে কথা বলি, সেটাই হচ্ছে অনানুষ্ঠানিক, তাই না? অর্থাৎ চিঠি লিখতে গিয়ে তুমি চিঠির ভাষা সেখানে ফর্মাল হওয়া দরকার নেই। একটা শিক্ষকের সামনে তুমি যেভাবে কথা বলো,
নিশ্চয়ই তুমি বাবা মার সাথে সেভাবে বলো না, একটু ইনফর্মাল একটা ম্যানার থাকে বাবা মার সাথে, তাই না? কিন্তু শিক্ষকের সাথে চলতে গেলে একটু তোমাকে ম্যানার হতে হয়, একটু বিহেভিয়ারালি তোমাকে একটু কেয়ারফুল হতে হয়, তাদের সাথে কথা বলতে গিয়ে শব্দ ব্যবহার করতে গিয়ে সাবধানতা অবলম্বন করতে হয় শিক্ষকের সাথে। তো ওইটা হয়তো আমরা ফর্মাল বা অফিসিয়ালি নেব। এখন দেখো ফর্মাল বা অফিসিয়াল কীরকম হতে পারে, এটা যেমন বললাম পার্সোনাল বা প্রাইভেট। দ্যাট ইজ অফিসিয়াল এরকম হতে পারে, তুমি তোমার প্রিন্সিপাল স্যারকে লিখছো, তো আপনাদের যে তুমি বস, মানে বস ইন দ্য সেন্স যে প্রতিষ্ঠান প্রধান। তো প্রতিষ্ঠান প্রধানের কাছে যখন আমরা লিখবো, অবশ্যই আমাদেরকে বিনয়ী হতে হবে, আমাদেরকে অনেকটাই কি আমাদের সাবমিসিভ হতে হবে, আমাদেরকে অনেকটা শব্দ ব্যবহারের সর্বদা থাকতে হবে, তাই না? তো এই জন্য যেমন প্রিন্সিপাল স্যারকে লিখতে দিলাম আমরা, তখন আমরা কী করবো, সেরকম শব্দ ব্যবহার করবো। ভয় না, কিন্তু একটা কী থাকবে, এক ধরনের আনুগত্যতা থাকবে। কোথায় কোন শব্দ কীরকম ব্যবহার হয়ে গেল, উনি যদি কষ্ট পেয়ে যান, যেহেতু এখানে শ্রদ্ধার বিষয়টা আছে। হতে পারে যে আমরা কখনো কখনো এডিটরের কাছে লিখতে পারি, যেটাকে আমরা এডিটোরিয়াল লেটার বলি, সম্পাদকের কাছে, পত্রিকা সম্পাদকের কাছে কোনো কমপ্লেইন্ট নিয়ে, হতে পারে সেটা এলাকার কোনো সমস্যা নিয়ে, বা যে কোনো অভিযোগ আমরা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকেও লিখতে পারি। আমি যদি লিখি ওসি, অফিসার ইনচার্জ, তাকে লিখতে পারি। এইরকম অফিসিয়ালি বস, মনে করো আমার অফিসের যে ম্যানেজার, ওনাকে লিখতে পারি, ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ডাইরেক্টর কিংবা প্রেসিডেন্ট। তার মানে হচ্ছে ফর্মাল লেটার যেটা, সেটা কাভার করবে কোনটা, সেটা হচ্ছে টোটালি অফিসিয়াল একটা একটা আনুষ্ঠানিক ভাব থাকবে সেখানে লেখার মধ্যে। তো এটা আমার আপাতত দরকার নেই, আজকে আলোচনার বিষয় হচ্ছে ইনফর্মাল। হ্যাঁ, ফার্স্ট পার্টে যেগুলো আছে আমি সিলেবাসটা বলে দেবো, আগে একটা ফর্ম্যাটে শেখে। তাহলে অনানুষ্ঠানিক লেটার, এটাকে আমরা পার্সোনাল লেটারও বলতে পারবো, আজকে থেকে প্রাইভেট লেটারও বলতে পারবো, আমরা এই তিনভাবেই বলতে পারবো একই কথা। তাহলে আসো আমরা আজকে আলোচনা করি, এটা নিয়ে কোনো একদিন আলোচনা করা যাবে, কারণ আমাদের সিলেবাসে আছে কিন্তু, যেটাকে তোমরা অ্যাপ্লিকেশন বলো, আমরা যেটাকে অ্যাপ্লিকেশন বলি, তো সেটা কিন্তু এই সাইডটা তুমি লিখতে পারো যে অ্যাপ্লিকেশন। তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে লেটার মূলত দু ধরনের, একটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন বা যেটাকে আমরা ফর্মাল লেটার বলি, আর একটা হচ্ছে কি ইনফর্মাল, যেটাকে আমরা বলি চিঠি, করেসপন্ডেন্স বা চিঠিটা। এখন কথা হচ্ছে আমরা যে ইনফর্মাল লেটার লিখবো, আসলে আমরা শুরু করি। আচ্ছা, আমি একটু দেখতে চাই তোমরা কি আসলে কেউ দেখছো কিনা এবং শুনছো কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা, প্লিজ আমাকে একটু জানাবা, কোনো সমস্যা হচ্ছে কিনা। না, কোনো সমস্যা হচ্ছে না, ঠিক, সবাই দেখো। এখন আমরা যে এই লেকচারটা নিচ্ছি লেটার রাইটিংয়ের উপরে, আমি একটু বলে নিই, এটা কিন্তু আমাদের দুপক্ষেরই কাজে লাগবে। দুপক্ষ বলতে আমি বোঝাচ্ছি যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, আমি যারা 2021 সালে পরীক্ষার্থী তাদের জন্য কাজে লাগবে, যারা এবার ভর্তি হয়েছে একেবারে ফ্রেশ নভিস তাদের জন্য কিন্তু এটা কাজে লাগবে, তাদের সিলেবাসে আছে। তো আমরা সেই সাবধানতাগুলো দেখি। সেটা হচ্ছে আমরা 6টা পয়েন্টকে এখানে মেনটেইন করব, অর্থাৎ 6টা দিক। লেটারটা যখন লিখতে যাব খাতায়, পরীক্ষার খাতায় লিখতে যাব, আমাদের 6টা দিক মেনটেইন করতে হবে। প্রথম কথা হচ্ছে আমি তোমাকে বলবো, অ্যান্ড ইউ নো অ্যাবাউট ইট, সেটা হচ্ছে যে ইউ মাস্ট স্টার্ট ফ্রম দ্য লেফট পেজ। দ্যাট ইজ ওয়েন ইউ আর সাপোজ টু রাইট লেটার, ইউ মাস্ট স্টার্ট ফ্রম দ্য লেফট পেজ, অর্থাৎ বাম পেজ থেকে আমরা শুরু করবো। অ্যান্ড ইউ ক্যান কন্টিনিউ টু what should I say, the next page, and cover the whole page, the second page, but don't write more than the 2 pages, okay? It looks odd, at least in the academic writing. এটা খুব খারাপ দেখা যায় যে তুমি 2 পেজের বেশি লিখে ফেলবা, লেটারটা ঠিক না। বাট ইটস a standard that you are writing in 1 page or 1.5 or at the best in 2 pages, okay? So keep it in mind. যেহেতু একাডেমিক রাইটিং, সেখানে আমাদের অতিরিক্ত লেখার কোনো দরকার নেই। এখন 6টা পয়েন্টটা কি তোমাকে দেখতে হবে। 6টা পয়েন্ট হচ্ছে যে আমরা, তুমি একটু লক্ষ্য করো, আমরা কিন্তু 2টা ফরম্যাট দেখতে পাই। একটা হচ্ছে আমি তোমাকে একটু বলিনি, প্রথম যে জায়গাটা সেটা আমরা কি বলি, অ্যাড্রেস অ্যান্ড ডেট। প্লিজ সবাই একটু মনে রাখো, অ্যাড্রেস অ্যান্ড ডেট। তো আমি কিন্তু উপরে ডান দিকে লিখতেছি এটা, তো আমরা একটা অ্যালাইনমেন্টটা তৈরি করি। অ্যালাইনমেন্টটা হচ্ছে এরকম, ধরো ডান দিকে, আর এদিক থেকে আমরা যখন ডেট, অ্যাড্রেস অ্যান্ড ডেট থেকে দেবো, আমার মতে এটা বেটার তোমার জন্য যে অ্যাড্রেসটা লিখে তুমি ডেটটা লিখো।
নিচে দেখো অসুবিধা নাই, বাট আমরা প্রথমে একটু ফরম্যাটটা দেখি। প্রথমে থাকবে অ্যাড্রেস, তারপরে নিচে থাকবে ডেট, আর পরে এই দিকটায় আমরা একটু এসে একটু নিচে ধরো আমার এটা লেখাটা এখানে শেষ, এখান থেকে এখানে এসে আমরা কি করবো 2 নাম্বার যেটাকে বলে স্যালুটেশন। স্যালুটেশন মানে হচ্ছে সম্বোধন, অর্থাৎ আমি যাকে সম্বোধন করে লিখছি, এটা হতে পারে আমার বাবাকে, মাকে, ভাই বোন বা আমার বন্ধুকে হতে পারে, তাই না? তাহলে এক্ষেত্রে ডেটের অ্যাড্রেস এন্ড ডেট। এখন সামটাইমস উই সি দ্যাট ডেট ইজ রিটেন আপ এবং নিচে অ্যাড্রেসটা লেখা হয়, বাট আই পার্সোনালি লাইক রাইটিং দ্য অ্যাড্রেস টপ অ্যান্ড দেন দ্য ডেট। ওকে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার স্যালুটেশন। এটা নিয়ে আমরা আলোচনা করবো একটু পরে, যেটা আমি তোমাকে দেখাচ্ছি। স্যালুটেশন দেওয়ার পরে, তাকে সম্বোধন করার পরে, ইট উইল বি নাইস অফ ইউ টু ইউজ কমা। ওকে, তুমি যখন নাকি স্যালুটেশন দিচ্ছ অর্থাৎ সম্বোধন করছো কাউকে, সেক্ষেত্রে তুমি ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, ডিয়ার ব্রাদার, দিস ওয়ে। মাই ডিয়ার বললে তো আরও বেশি অনাবশ্যক দেখবে ভালো হয়। যদি আমরা বলি মাই ডিয়ার, তাই না, এটা খুব ভালো হয়। তো এটা কিন্তু তোমরা করতে পারো, মাই ডিয়ার ফাদার, মাই ডিয়ার ফ্রেন্ড, তাই না? ডিয়ার ফ্রেন্ড ইজ ওকে, ইটস অলসো অ্যাকসেপ্টেবল। এটা করতে পারো। করে আমরা যে এখানে বডি যেটা মেইন কন্টেন্ট, সেটা আমরা এখান থেকে নিয়ে একেবারে এইরকম একটা জায়গায় আমরা ব্যবহার করব। এখন দেখো আমি কিন্তু এখানে দেখাচ্ছি, কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু বডি হলেও এখানে কিন্তু তুমি 2-3টা পার্ট করতে পারো। দ্যাট ইজ অ্যাটলিস্ট 2টা পার্ট করা আছে। তো এটাকে যদি আমরা বডি বলি, আমরা এখানে মার্ক করলাম যে এটা হচ্ছে বডি, 3 নাম্বার। এটার নাম দিলাম কি বডি। ওকে, এখানে দিলাম বডি। এখন বডিকেও তুমি পুরোটা এক ফরম্যাটে লিখতে পারো, অথবা তুমি এখানে 3 ভাগ করতে পারো। ধরো আমি বললাম যে এখানে কিছু লিখলাম, সেটা আমরা বলবো কি লিখবো, আর এখানে কিছু অংশ লিখলাম, আর বিদায়ের সময় একেবারে শেষে হয়তো আমরা আরেকটা কথা বলে দিলাম। এরকম হতে পারে। অর্থাৎ তুমি 3টা ভাগ করে তুমি বডিটাকে লিখতেছো। এটা দেখতে একটু সুন্দর দেখায়। এর কারণটা হচ্ছে এই পার্টটা, যদিও ইন টুগেদার অল দিস 3 পার্টস কভার বডি, মানে পুরোটাকে আমরা বডি বলে থাকি বা মেইন কন্টেন্ট বলে থাকি। এখানে কিছু কুশল বিনিময় করে নিলাম। হ্যাঁ, যেমন আমরা বলি অনেক সময় হাউ আর ইউ, হোপ ইউ আর ফাইন, ঠিক আছে, আই এম অলসো ফাইন হিয়ার। এই যে কথাটা বললাম, কুশল বিনিময় করে নিলাম। অথবা তুমি বলতে পারো একটা প্রাপ্তি স্বীকার করে, yesterday I received your letter. Okay, I'm very happy to have just known that you are well. ঠিক আছে, তুমি ভালো আছো, শুনে আমার খুব ভালো লাগছে। এই যে একটু প্রাপ্তি স্বীকার করে একটু বলা, বা অনেক সময় বলতে পারি যে hope this letter finds you in good state. আশা করি যে আমার এই চিঠিটা তোমার খুব ভালো অবস্থায় কি হবে, তোমাকে পেয়ে থাকবে, অর্থাৎ তুমি ভালো অবস্থায় আছো। আশা করবো তুমি যখন এটা পাবে তখন মনে হয় তুমি ভালো আছো। We are also fine here, অথবা with the mercy of Allah we are fine here, এভাবে বলতে পারি। বলে আমরা মেইন টপিকটা এখানে আলোচনায় চলে যেতে পারি। By the way, okay, but today I am writing this letter, okay, about the good news to you. এভাবে বলতে পারো, নানাভাবেই বলতে পারো। আমাদের মুখস্থের ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে এখানে বোঝার ব্যাপারটা। যে ফার্স্টে এই প্যারাটা আমরা কেন why we considering this very part. এটার পেছনে কারণ হচ্ছে যে এখানে আমরা কুশল বিনিময় করতে পারি, এখানে আমরা প্রাপ্তি স্বীকার করতে পারি, এখানে অনেক সময় দুঃখের কথাও বলতে পারি। প্রথমেই দুঃখ কেন? দুঃখ মানে হচ্ছে যে তুমি কষ্ট পাচ্ছ, তুমি বলতে যে ইট হার্টস মি টু ফাইন্ড দ্যাট ইউ আর নট রাইটিং মি ফর এ লং টাইম। এই যে কথাটা, এটা আমাকে খুবই কষ্ট দেয়, হ্যাঁ, যে তুমি আমাকে অনেকদিন ধরে লিখো না। এইভাবে শুরু করেও করতে পারো। মানুষের তো আবেগের জায়গাটা আছে, তাই না? তাই কি তুমি এখানে তার স্বাস্থ্যের কথা বলতে পারো, এখানে তুমি কুশল বিনিময় করতে পারো, এখানে তুমি এই ধরনের আবেগের কথা বলে ব্যাস টপিকটা চলে গেল। এরপরে তুমি মেইন বিষয়টা আলোচনা করলাম এই জায়গাটায়, যেটাকে আমরা বলি কি একদম কোর পয়েন্টটা এখানে আলোচনা করলাম। কোর পয়েন্টটা হচ্ছে হয়তো তুমি ম্যারেজ সেরিমনি নিয়ে প্রোগ্রামে দাওয়াত দিচ্ছ, এটা হতে পারে, একটা দাওয়াতপত্র হতে পারে, এটা হতে পারে তুমি একটা পার্টি দিচ্ছ, এটার জন্য দাওয়াতপত্র হতে পারে ইউ আর গিভিং থ্যাঙ্কস টু ইউর ফ্রেন্ড ফর এ গিফট ইউ রিসিভ ফ্রম হিম, ওকে, অন ইউর লাস্ট বার্থডে, ওকে, প্রোগ্রাম সেদিন পেয়েছিলে, সেটা নিয়ে তুমি হয়তো লিখতে পারো। এখন যখন তুমি কোর পয়েন্টে যাবা, ইউ শুড বি ইন ডিটেল। যেহেতু এটা ইনফর্মাল লেটার, you have the chances to write
or express what you feel inside. মানে একেবারে কোনো ধরনের গাম্ভীর্যতার প্রয়োজন নেই। হ্যাঁ, একেবারে যা বলার বলে দেবো। হ্যাঁ, তোর গিফটটা পেয়েছিলাম, আই রিসিভড ইউর গিফট, ইটস এ নাইস ওয়ান অ্যামাং দ্য গিফট আই রিসিভড। এরকমভাবে যত আবেগের কথা বলা যায়, যেহেতু এটা তোমার অনানুষ্ঠানিক, অর্থাৎ ফ্রেন্ডলি, একেবারে তোমার বন্ধুর সাথে যেভাবে ইন প্রেজেন্স যেভাবে কথা বলো, সেই কথা তুমি বলতে পারো। তবে ডিটেইল হতে হবে এখানে, ডিটেইল, কারণ পার্সোনাল লেটারটা রিসিভ করার মানেটাই হচ্ছে তারপর একটা আবেগ আছে। হ্যাঁ, যে আমার বন্ধু আমাকে চিঠি লিখেছে, অবশ্যই আমার ভালো লাগতেছে, তাই না? বাবা চিঠি লিখেছে, ভালো লাগছে, আমাকে জানতে চায়, হি ওয়ান্টস টু নো সামথিং ফ্রম ইউ। এখন দেখা গেল ইউ আর জাস্ট মেকিং ইন শর্ট, রাইটিং এভরিথিং ইন শর্ট, সো তাতে কি হবে? সে কিন্তু আবেগের জায়গাটা শেয়ার করতে পারবে না। সো এই জন্য বেস্ট হচ্ছে তুমি কোর পয়েন্টটা যখন লিখবা ডিটেইল বলো। হ্যাঁ, যা জানতে চাচ্ছে সেটাকে বলো। যদি ডেট প্রয়োজন হয়, স্থান প্রয়োজন হয়, হ্যাঁ, বিষয়টার একেবারে চুলচেরা বিশ্লেষণ দরকার হয়, লিখো। তাহলে কি হবে? ওই আবেগের শেয়ারটা, বিকজ ইটস করেসপন্ডেন্স, তাহলে বিনিময়ের জায়গাটা কিন্তু এখানে হয়ে যাবে। কারণ আমরা জানি যে লেটার কিন্তু একটা কমিউনিকেশন, একটা যোগাযোগ। আমার কথাকে আমি তাকে বলছি, সে আমার কথাকে শুনছে, আমার পারস্পরিক একটা বিনিময় হচ্ছে, তথ্যের বিনিময় হচ্ছে। তো সেই জায়গাটায় যে তুমি পড়বা, তোমাকে ডিটেল হওয়াটাই ভালো। এই জায়গাটায় এসে যখন আমরা লিখবো, এখানে যেহেতু আমরা বিদায় নিচ্ছি, মানে আমরা এখানে একটা কাজ করবো, যেহেতু এটাও একটা মানে বডির মধ্যে পড়ে, এখানে আমরা এক ধরনের আশা রাখতে পারি যে সামনে সে আমাকে চিঠি লিখবে, বা আমাদের চিঠিটা পেয়ে সে খুব মানে খুশি হয়েছে এবং ভবিষ্যতে আমাকে লিখবে, এভাবে যোগাযোগ করবে। বা আমরা এমনও করতে পারি যে তাকে আমি ইনভাইট করতে পারি আসার জন্যে, বা এখানে তোমার আশা ব্যক্ত করতে পারি, এখানে তুমি তার পিতা মাতাকে বা কাউকে তুমি শ্রদ্ধা জানাতে পারো। আমরা অনেক সময় লিখি না, আমরা লিখি নো মোর টুডে, কনভে মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউর মার্কস। এটাও একটা ওয়ে হতে পারে। তুমি বলতে পারো হোপ ইউ উইল জাস্ট রিপ্লাই টু দিস লেটার সুন, এটা দিয়েও আমরা বলতে পারি। মানে তোমার আশা ব্যক্ত হচ্ছে, আবার একই সাথে কিন্তু তুমি এখানে রেসপেক্ট শো করছো, এটাও কিন্তু বলতে পারে। তো এইভাবে আমরা নানাভাবেই দিতে পারি, ঠিক আছে? আমরা এরকমভাবে লিখতে পারি। আবার হয়তো তুমি তাকে ইনভাইট করলাম, হ্যাঁ, হোপ ইউ উইল ইউ হ্যাভ লাভড দ্যাট what should I say, my village and would come to my village, এটাও বলতে পারো, আমার গ্রামে আসবে। অর্থাৎ তোমার এই বডির ভিতরে এই পার্টটাকে আমরা কনসিডার করবো এই জন্যে যে এখানেও কিন্তু একটা কথা থেকে যায়, এখানেও কিন্তু একটা মূল কথা থেকে যায়। আমরা হ্যাঁ এই জায়গাটা এখানে শো করবো। এখন সবসময় নো মোর টুডে না, অনেক সময় তো আমরা প্রার্থনাও চাইতে পারি, প্লিজ প্রে ফর মাই ফাদার, মাই এইলিং ফাদার, অথবা মাই এইলিং ফাদার, আমরা অসুস্থ বাবাদের তুমি দোয়া করবো, তাই না? আই হোপ ইউ উইল প্রে ফর মি অ্যান্ড ফর মাই প্যারেন্টস, এভাবে বলতে পারো। অর্থাৎ এখানে কিন্তু সবসময় এখানে নো মোর টুডে তা নয়, অন্য কোনো প্রক্রিয়া হতে পারে, ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, বিষয়টা কি এর উপর ভিত্তি করে কিন্তু এটার ভাষা নানাবিধ হতে পারে। এটা কিন্তু মাথায় রাখা, এটা দিয়ে আমরা শেষ করতে পারি। তবে এটা আমি বলবো যে ইন ওয়ান or two sentences enough. এটাও এরকম 1 বা 2 সেন্টেন্সের ভিতরে দিয়ে দিতে। সো রেস্ট অফ, অর্থাৎ যা বাকি থাকে তুমি এখানে ডিটেলসে লিখবা, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা যখন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার চলে যাবো, 4 নাম্বার হচ্ছে এখানে এসে আমরা বিদায় নিতে পারি, তাই না? আমরা অনেক সময় যাকে লিখবো সেখানে আমরা বলতে পারি, যেহেতু বাবাকে লিখছে, আমরা লিখলাম ইয়োর সান সজীব, এখন তুমি লিখলাম। অথবা আমরা বলতে পারি ইয়োর্স, তোমার, এরকম আমরা বলতে পারি ইয়োর অ্যাফেকশনেটলি ইয়োর্স। তাহলে এই জায়গাটা হচ্ছে 3 গেলে হচ্ছে 4। এটাকে আমরা কি লিখবো? সাবস্ক্রিপশন। এটাকে বলবো আমরা সাবস্ক্রিপশন নাম্বার 4, এটাকে সাবস্ক্রিপশন বলে। অর্থাৎ তুমি যখন বিদায়, এটা যেমন সেলিব্রেশন আমরা বলেছি, এটা হচ্ছে সম্বোধন করছি বা সম্ভাষণ করছি, শুভ। আর এটা হচ্ছে তোমার সাবস্ক্রিপশন, আমরা শুভ বিদায় দিচ্ছি, বা আমরা বলতে পারি যে ভদ্র চৈত যে বিদায়, খুব সুন্দর করে তোমারই, হ্যাঁ, তোমার আদরে অ্যাফেকশনেটলি ইয়োর্স, আমরা এখানে বলি, সবাই জানতে পারে এই পার্টটাকে সাবস্ক্রিপশন হয়। তুমি হয়তো বলতে পারো স্যার আমাদের why should we have to know the names of all these birds?
Is it necessary? I would say this is necessary. This is necessary. Really, you have to know the name of the birds. Why? Because in your job exam or in your different level of the step you are heading, সব জায়গায় কিন্তু তোমাকে একটা চিঠি দিতেছো বাট তুমি এটার বার্ডগুলোর নাম জানো না, দুঃখ না। আর অনেক সময় বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে, আপনি নিশ্চয়ই তোমাদের মনে আছে তোমাদের অবজেক্টিভ পরীক্ষা যেটাকে এমসিকিউ বলা হয়, সেখানেও কিন্তু আসতো যে লেটারের কয়টি অংশ। তো সেই জায়গাটা ইংরেজিতে যদি আমরা না জানি তাহলে তো প্রবলেম হবে, তোমাকে জানতে হবে, জেনে আগাতে হবে। এই জন্য আমরা যে সাবস্ক্রিপশন, মজার ব্যাপার, এই সাবস্ক্রিপশন শব্দের কিন্তু আরেকটা অর্থ আছে। এখানে যখন আমরা বললাম যে ভদ্রচিত বিদায় দিলাম, এখানে কিন্তু আমরা একটা আরেকটা অর্থ আছে শব্দটার। এই সাবস্ক্রিপশন মানে হচ্ছে চাঁদা, মানে আমরা যে বিভিন্ন অনুদান বা চাঁদা দিই, যেটা রেগুলারলি যে চাঁদা দেওয়া হয়, ডোনেশন যেটাকে আমরা বলি, এটাকে আমরা সাবস্ক্রিপশন বলতে পারি। বাট এখানে ডোনেশন না, দ্য সেম স্পেলিং, দ্য সেম প্রনাউন্সিয়েশন, ওকে, কিন্তু মিনিং হচ্ছে চাঁদা। তো জেনে নিলাম। এরপরে আমরা এখানে নাম লিখবো। তো সাবস্ক্রিপশন মানে হচ্ছে যে ইয়োর্স এভার, অথবা আমরা কি বললাম, ইয়োর অ্যাফেকশনেটলি ইয়োর্স, ইয়োর সান, লাভিং সান, তাই না? এবার বলে আমরা এখানে নাম লিখবো। ধরো নাম লিখলাম কি জাভেদ, আমরা নাম লিখলাম জাভেদ, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ, প্লিজ দেখো। তাহলে এখানে আমরা লিখলাম জাভেদ। এখন সাবস্ক্রিপশনটা, অর্থাৎ এখানে চাঁদা অর্থে আমরা লিখবো না, এখানে তো বিদায়, তো জাভেদ নাম লিখে ফেললাম। One thing you have to remember, as it is an informal writing, you cannot write your full name here. You should not, because informal, so informally, just write your nickname. তোমার ডাক নামটা লিখে দিলে কিন্তু হয়ে যায়, এটা তোমরা জানো। শুধু ডাক নামটা, এখন তুমি লিখলা মোহাম্মদ জাভেদ মিয়া, এটা এখানে কিন্তু মানা হয়। বাট যখন তুমি অ্যাপ্লিকেশন লিখছো, আই মিন ফর্মাল রাইটিং, ফর্মাল লেটার রাইটিংয়ে কিন্তু তোমাকে ফুল নাম লিখতে হবে, কারণ ওখানে ফর্মালিটি মেনটেন করতে হবে। তোমাকে এই শুধু ডাকনাম তো তোমরা বোঝো, বাসায় গেলে ডাক জাস্ট এক নামে ডেকে ফেলতেছে, তাই না? কিন্তু অফিসিয়ালি যখন করেসপন্ডেন্স হচ্ছে, সেখানে কিন্তু ফুল নাম লিখতে হবে। সো তুমি পার্সোনাল রাইটিংয়ে কিন্তু জাস্ট জাভেদ লিখলেই লিখতে, আর কিছু না। তার ডাকনামে যেটা কিনে সেটা লিখতে হবে। এখন কথা হচ্ছে, আমি তোমাকে বলেছিলাম যে 6 parts, there are 6 parts, এটা কিন্তু মনে রাখবে। There are 6 parts in personal letter. Personal letter writing এ তোমার কিন্তু 6টা পার্ট আছে। এখন আমরা তো 5টা থেকে দিলাম, 1, 2, number 1 is address and date, okay? Number 2 is salutation, number 3 is body নিয়ে 3টা পার্টের কথা বলেছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু মনে রাখবে তোমরা, এই বডি কিন্তু 2টা পার্টেও হতে পারে, অর্থাৎ একেবারে ডিরেক্ট এটা আর এটা হতে পারে, অর্থাৎ এটা যোগ এটা, এই দুটো হতে পারে, আবার এটা যোগ এটা, আবার এটা, তিনটা মিলিয়ে কিন্তু হতে পারে, ক্লিয়ার? তো এই জন্য আমি তোমাকে অনেস্টলি বলছি, এইটা কিন্তু মাথায় রাখবা যে একেবারে তিনটেই হতে হবে আমি কোনো কথা, ঠিক আছে? দুটোও কিন্তু হয়, এটা ডিপেন্ড করে কনটেক্সটের উপর। তো যাই হোক, তাহলে এখানে গেল 4, এইটা হচ্ছে 5 নাম্বার, এই যে নাম লেখাটা, অর্থাৎ রাইটিং দ্য নেম। কার নাম লেখা? যে লিখছে, যে হচ্ছে সেন্ডার, অর্থাৎ যে চিঠিটা লিখছে, রাইটার, তার নামটা আমরা এখানে লিখবো। লিখে 6 নম্বর পার্টটা হচ্ছে, এটাকে আমরা বলি কি সুপারস্ক্রিপশন। আমরা একটু দেখে নিই সুপারস্ক্রিপশনটা। সুপারস্ক্রিপশনটা হচ্ছে এরকম, নিশ্চয়ই তোমাদের মনে আছে একটা খাম আঁকতে হয়, এই যে এরকম একটা খাম আঁকতে হয় আমাদের, হ্যাঁ তাই না? খামটা কিন্তু একটু সুন্দর হওয়া চাই। আমি বলবো চিঠিকে খামকে খামের মতো হওয়াই ভালো। অনেক সময় দেখা যায় যে তোমরা এই ভুলটা করো, এবং এটা কিন্তু ইট ক্রিয়েটস এ ব্যাড ইমপ্রেশন অফ দ্য মাইন্ড অফ দ্য টিচার। সেটা হচ্ছে যে তোমরা অনেক সময় এরকম লিখে থাকো, এরকম চিকন করে লিখো, খাতার মধ্যে হয়তো জায়গা নেই, এরকম করে ছোট করে লিখো, এখানে একটা স্ট্যান্ড দিল না। ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট। ইট উইল বি নাইস অফ ইউ টু ড্র দ্য এনভেলপ লাইক ইটস শেপ, অর্থাৎ এটা যে আকারটা সেটার মতো করে আঁকাটাই কিন্তু ভালো। তুমি এইভাবে আঁকো সুন্দর করে। এখন এখানে তুমি একটা স্ট্যাম্পের ব্যবস্থা করো, অর্থাৎ যেহেতু জানো যে স্ট্যাম্প দিতে হয়, তোমার তো আর স্ট্যাম্প লাগিয়ে দিতে হবে না, স্ট্যাম্প লিখতে হবে। এটাকে তুমি দুভাগ করে ফেলো, তুমি যাকে লিখছো তুমি এখানে লিখো টু, ডিটেল লিখো। তুমি অনেক সময় করো কি, হ্যাঁ এই জায়গাটায় তুমি লিখে ফেলো টু আব্দুর রহমান, লিখলা টু আব্দুর রহমান কুমিল্লা। আচ্ছা বলো এই চিঠি কি কোনোদিন যাবে? এটা কিন্তু দেখা যায়
মানে খাতার মধ্যে কোনো পার্টি বললে একটু আব্দুর রহমান কুমিল্লা এটা হবে, কুমিল্লা গিয়ে একজনই থাকতে পারো, এটা তো হলো না। মানে এখানে ডিটেইল হতে হবে, তা চিঠিটা পৌঁছতে গেলে অবশ্যই যে বাসায় সে থাকে, যে জায়গায় সে অবস্থান করে, তার একটা ঠিকানা আছে, তাই না? তার একটা হয়তো সেই বাসাটা আবার কোথায় কোন রাস্তায় সেটাও লিখতে হতে পারে, তাই না? তার ভিতরে যদি যে এলাকা আছে সেটাও লিখতে হতে পারে। তা তুমি লিখলা ধরো আব্দুর রহমান হতে পারে, আমরা লিখলাম যে 32/2, এরকমভাবে আমরা লিখতেছি। ধরো লিখলাম নর্থ শাহজাহানপুর, এন শাহজাহানপুর লিখলাম, এন শাহজাহানপুর, তারপরে লিখলাম ঢাকা কত 1219 ধরো লিখলাম বা 1217। আমি তোমাকে একটা কথা বলে রাখি, এখানে যে বাড়ির অ্যাড্রেসটা, তারপর অনেক সময় কিন্তু সড়ক নাম্বার থাকতে পারে, মানে রোড নাম্বার, ঠিক আছে? এগুলো তুমি লিখতা, এগুলো না লিখলে কিন্তু এটা হয় না। এখন তো বলবো স্যার, মানে when we write in reality or the real life, ওকে, রাইটিং আমরা লিখি, কিন্তু পরীক্ষায় লিখি না কেন? তখন সমস্যাটা কোথায়? পরীক্ষায় তো তোমাকে এইটাই দেখতে যাচ্ছে যে তুমি রিয়েল লাইফে কীভাবে লিখবা, তাই না? এই জন্য এখানে ডিটেইল লিখতে হবে। ডিটেইল লেখাটা হচ্ছে আর্ট। এবং যখন নাকি তুমি বিদেশে লিখতেছো, অর্থাৎ নট ইন ইউর ওন কান্ট্রি, তোমার দেশে না, অর নট ইন ইউর ওন এরিয়া ইউ আর লিভিং, যদি না লিখে থাকো, সেখানে তোমাকে কিন্তু দেশের নাম লিখতে হবে। সাপোজ ইউ আর সেন্ডিং ইট টু নিউ ইয়র্ক, সরি আমেরিকা, আমেরিকা লিখতেছো নিউ ইয়র্কে, তো সেখানে কিন্তু টোটাল সব ঠিকানা লিখে এখানে কিন্তু লিখতে হবে ইউএসএ। ইউএসএ কথা লিখতে হবে, নিউ ইয়র্ক তুমি লিখবে, তারপরে ইউএসএ কথাটা লিখতে হবে, বিকজ এটা কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে যাচ্ছে, এটা কিন্তু লিখতে হবে। আর এখানে ফর্ম যখন আমরা লিখি, এই জায়গাটায় অ্যাটলিস্ট তোমার নামটা দিলেও কিন্তু চলে। ধরো তুমি বললাম যে সাব্বির আহমেদ ঢাকা, অন্তত দিয়ে লিখলাম বাংলাদেশ, তাতেও কিন্তু সমস্যা নাই। এর কারণ হচ্ছে এটা জরুরি। আর ভিতরে তো তোমার চিঠিতে তুমি জানো নিশ্চয়ই উপরে অ্যাড্রেস, সেখানে কিন্তু তুমি ডিটেল লিখেছো, ফলে এটা জরুরি খুব। আর আধুনিক যুগে মানে বর্তমানে একটা প্রচলন আছে, ফোন নাম্বারটা দিয়ে দেওয়া হয়। তো ফোন নাম্বারটা দিলে হয়তো বিদেশের ক্ষেত্রে ফোন নাম্বারটা কাজ করবে না, আমাদের দেশের ক্ষেত্রে যদি আমরা ফোন নাম্বার দিয়ে দিই তাহলে কিন্তু সহজেই এটা পৌঁছে যায়। আর কোড লেখাটা কিন্তু খুব জরুরি, অর্থাৎ যে পোস্ট অফিস কোডটা, এটা হচ্ছে সবচেয়ে জরুরি, খুব সুবিধা হয়। যারা পোস্ট অফিস রিলেটেড কাজ করেন তার জন্য সুবিধা হয়, চিঠিটা পাঠাতে তাদের সুবিধা হয়। আরেকটা কথা মনে রাখবা, এখানে বেস্ট হচ্ছে যে তুমি যদি ক্যাপিটাল লেটারে লিখো, কারণ পার্সোনালি বাস্তবে যারা পোস্টম্যান, আসলে মানুষ তো অনেকভাবেই লিখে থাকে, তাই না? বড় হাতের ছোটো হাতের অক্ষর আমরা যেটা বলে থাকি ইংরেজিতে, ওটা লিখতে গিয়ে কিন্তু কী হয় তুমি জানো যে লিখতে গিয়ে স্যার অনেক সময় বোঝা যায় না, হাতের লেখা বোঝা যায় না। এই জন্য বেস্ট হচ্ছে ক্যাপিটাল লেটারে লেখা। এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখবে। এখন তুমি বলতে পারো স্যার নাম্বার 6 গেল কোথায়? আপনি তো 6 কথা বললেন না। হ্যাঁ, নাম্বার 6 হচ্ছে এটাই, এই যেটা এই যে আমরা লিখলাম যে উপরে, এটা কি বলে নাম্বার 6, অর্থাৎ সুপারস্ক্রিপশন। সুপারস্ক্রিপশন বলতে কি দেখো, সুপারস্ক্রিপশন, ঠিক আছে? এটা কি বলছি আমরা? সুপারস্ক্রিপশন। সুপার মানে টপ, সুপার মানে তো টপ, আর স্ক্রিপশন মানে কি লেখা, কোনো কিছু লিখন। সুপারস্ক্রিপশন মানে কি টপ রাইটিং, তাই না? এই জন্য এই অংশটাকে আমরা সুপারস্ক্রিপশন বলি। সো দিস ইজ নাম্বার 6। আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে একটা লেটারের কয়টা পার্ট? 6টা পার্ট। সো আমরা একদম শেষের দিকে, আমাকে বোধহয় একটু স্মরণ করে দিতে হবে। আমরা আজকে আলোচনা করেছি যে লেটার 2 ধরনের হয়, একটা হচ্ছে পার্সোনাল লেটার, যেটাকে আমরা ইনফর্মাল বলি, এবং সেটাকে কি বলি? প্রাইভেট বলি। আর একটা লেটার হচ্ছে ফর্মাল লেটার, যেটাকে আমরা অফিসিয়াল লেটার বলতে পারি, যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলতে পারি, দ্যাট ইউ নো এবং ইউ হ্যাভ অ্যাটেন্ডেড। তোমরা কিন্তু এগুলো অলরেডি করেছো, তাই না? অ্যাপ্লিকেশন। তো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ইনফর্মাল লেটার রাইটিং বা পার্সোনাল বা প্রাইভেট লেটার রাইটিং। সেখানে আমরা লিখেছি 6টা পার্ট হয়। কি কি? নাম্বার 1, address and date. Okay, I have told you it would be nice of you to place the address top, okay, of the date. ডেটের উপরে লেখাটা ভালো হবে। কেউ কেউ আছে ডেটটাকে উপরে লেখে আর অ্যাড্রেসটাকে পরে লেখে, বাট আমি যেটা বললাম এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, তবে ওটা ভুল হবে না। সো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাড্রেস এন্ড ডেট, এরপরে হচ্ছে স্যালুটেশন, তাই না? সেটাকে আমরা সম্বোধন বলে থাকি। এরপরে হচ্ছে বডি, এবং বডির দিক থেকে বলছি 2টো পার্টও হতে পারে, 3টে পার্টও হতে পারে। এবং 3টে পার্টের ক্ষেত্রে আমরা বলে দিয়েছি প্রথম পার্টটায় কত লিখতে হবে, থার্ড পার্টটায় কত লিখতে হবে, আর সেকেন্ড পার্টে কি হবে। এরপরে হচ্ছে আমাদের 4 নাম্বার
4 নাম্বারটা কি ছিল? সেটা ছিল সাবস্ক্রিপশন। আমরা বলেছি সাবস্ক্রিপশন মানে হচ্ছে মানে ভদ্রচিত যে বিদায়। আমরা বললাম ইয়ার্স এভার, অ্যাফেকশনেটলি ইয়ার্স, তাই না? এগুলো। এরপরে হচ্ছে সিগনেচার 5 নাম্বার, অর্থাৎ তোমার নামটা। এবং যেহেতু এটা তোমার পার্সোনাল, সেখানে তোমার শুধু ডাক নামটা লিখলেই হবে। এবং নাম্বার 6 হচ্ছে সুপারস্ক্রিপশন। সো আমি মনে করি যে তোমরা খামটাও সুন্দর করে আঁকবা। এইরকমভাবে খাম লেখো না, এগুলো আসলে খাম না, এগুলো হচ্ছে আমি বলবো দুষ্টুমি করা। আমাদের দুষ্টুমি করার দরকার নেই। খামকে খামার মতো করে আঁকো, সুন্দর করে আঁকো এবং 2 পেজের ভিতরে লেখার চেষ্টা করো। ইফ ইট প্রসেস টু দি 3rd পেজ, সো নো ম্যাটার, নট মাছ, বেশি লেখার দরকার নেই, উত্তর লিখতে চলবে। এই হচ্ছে কথা। তো আমার মনে হয় আজকে আমরা দ্যাট ইজ ইনফর্মাল রাইটিং, লেটার রাইটিংটা শিখলাম, একটু ফরম্যাটটা দেখলাম। পরের দিন আমরা বাস্তবিক একটা টপিক নিয়ে আসবো তোমাদের পরীক্ষার জন্য। এবার হয়তো সম্ভবত 5টা বা 6টা আছে প্র্যাকটিস করার জন্য। সেখান থেকে নিয়ে আমরা বাস্তবে এখানে একটা চিঠি লিখে বুঝিয়ে দিব বিভিন্ন বিষয়গুলো, তোমরা সেটা বুঝতে পারবে। তো আমার মনে হয় এই পর্যন্ত যতটুকু বুঝিয়েছি, ইউ হ্যাভ আন্ডারস্টুড মি অ্যান্ড you would follow this again after completion of this class. When you have a leisure time, you would revise all what I have discussed today and would take it in the brain. If you find any problem, you can ask me in the next upcoming class. Okay, till then, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.